Done. Okay, all set. Well, ওকে, আমাদের শিডিউল ক্লাস 7:30-এ শুরু হবার কথা, এখন 7:29, আর 1 মিনিট যদিও বাকি আছে এখনও। হোয়াটএভার, আমরা শুরু করছি। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আমি শাকিল আহমেদ শুভ, তোমাদের সাথে যুক্ত আছি তোমাদের সাধারণ বিজ্ঞানের এমসিকিউ লাস্ট অ্যাটাক কোর্স নিয়ে। সো এমসিকিউ লাস্ট অ্যাটাক কোর্সের সাধারণ বিজ্ঞান পার্টের আমাদের আজকে 3rd এবং শেষ ক্লাস। আমরা আমাদের বিগত 2 চ্যাপ্টারে আমাদের সিলেবাসের মোট 4টি অধ্যায় কমপ্লিট করার চেষ্টা করেছি, এবং সেই একই ধারাবাহিকতায় আমরা আজকে শেষ যে 2টি চ্যাপ্টার আছে, আমাদের 7ম চ্যাপ্টার আর হচ্ছে আমাদের একাদশ চ্যাপ্টার, এই 2টি চ্যাপ্টার নিয়ে কথা বলবো। তো বরাবরের মতোই আমার স্লাইড চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক থেকে কিছু ডেমো এমসিকিউ দিয়ে সাজানো থাকবে। আমি ওই এমসিকিউগুলোর উপরে বেস করে তোমাদেরকে ওই টাইপের যত ইনফরমেশনগুলো আছে এগুলো বলে দেওয়ার চেষ্টা করব, প্লাস কোশ্চেন প্যাটার্নটা কেমন হতে পারে বা কী কী কোশ্চেন হতে পারে সেগুলো আমি তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। সো তোমরা খাতা কলম নিয়ে মনোযোগ সহকারে ক্লাসটি করবে, এবং আমি যে জায়গাগুলোতে যা যা বলবো তোমরা প্লিজ ওইগুলো একটু নোট ডাউন করবে, ওকে? এবং পরীক্ষার আগে জাস্ট আমার এই স্লাইডটাই তোমাদের কাছে প্রোভাইড করা থাকবে, তোমরা এই স্লাইডটাই বারবার চোখ বুলায় গেলে ইনশাল্লাহ এখান থেকে আর কোনো প্রবলেম হবে না এই চ্যাপ্টারে, ওকে? সো চলো আমরা শুরু করছি আজকে আমাদের ক্লাস, আমাদের সাধারণ বিজ্ঞানের 3য় এবং লাস্ট ক্লাস। তোমাদের বেশি সময় অপচয় করাটাও ঠিক হবে না, এখন তোমরা তোমাদের একদম শেষ সময় চলে এসছো। তোমাদের আর মোটামুটি বলতে গেলে 12 দিন, তার মধ্যে 3 দিন বাংলা পড়বে, মানে 9 দিন, অ্যারাউন্ড এক সপ্তাহ মতো সময় আছে তোমাদের হাতে। তো চলো আমরা আর সময় নষ্ট না করে আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করে দিই, ওকে? তো আমাদের প্রথম পার্টে হচ্ছে চ্যাপ্টার 7 এবং পরবর্তী পার্টে আমাদের চ্যাপ্টার 11, এইভাবে কোশ্চেনগুলো সাজানো আছে। তো দেখো এখান থেকে আমাদের চ্যাপ্টার 7 শুরু। 7 চ্যাপ্টার অম্লক্ষার রিলেটেড যে চ্যাপ্টারটা আছে আমাদের 7 নম্বরে, সেই চ্যাপ্টারটা দিয়ে আমরা শুরু করছি। তো এই চ্যাপ্টার পড়তে গেলে আমাদের সবার আগে আসলে জানতে হয় যে অ্যাসিড এবং বেস কি। হ্যাঁ, তো অ্যাসিড বা অম্ল যেটা আমরা বলি, যে সকল যৌগ পানিতে কি করে, সাধারণত প্রোটন আয়ন দান করতে পারে বা হাইড্রোজেন আয়ন দান করতে পারে, তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যাসিড। এবং যারা কি যে সাধারণ জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন দান করে, তাদেরকে আমরা বলি ক্ষার, ওকে? আচ্ছা, তো আমাদের এখানে প্রথম কোশ্চেনটি বলা হয়েছে যে কোনটি শক্তিশালী অ্যাসিড, কোনটি শক্তিশালী অ্যাসিড। তাহলে শক্তিশালী অ্যাসিড জানতে হলে আমাদেরকে আগে অ্যাসিডের শক্তিমত্তা সম্পর্কে ধারণা নিতে হবে। হ্যাঁ, তো আমরা জানলাম যে সকল যৌগ আমাদের সাধারণ জলীয় দ্রবণে কি করে, হাইড্রোজেন অথবা প্রোটন দান করে, তাদেরকে আমরা অ্যাসিড বলি, রাইট? তাহলে এই অ্যাসিডের মধ্যে তাদের 2 ধরনের নেচার দেখা যায়, 2 ধরনের নেচার দেখা যায়। কেউ কেউ থাকে যে অতি শক্তিশালী অ্যাসিড, এবার আবার কেউ কেউ আছে দুর্বল অ্যাসিড, রাইট? আমরা আসলে আমাদের দৈনন্দিন কাজকর্ম থেকে শুরু করে সব জায়গাতেই আমরা এগুলোর ব্যবহার জানি, বা এগুলো সম্পর্কে আমাদের একটু আধটু ব্যবহারেই এই অ্যাসিডগুলো লাগে। যেমন যদি জৈব অ্যাসিডের কথা বলি, জৈব অ্যাসিড হচ্ছে একটা দুর্বল অ্যাসিড। এই অ্যাসিডগুলো আমরা প্রতিনিয়ত যে খাবারগুলো খাচ্ছি, ফলমূল, এগুলোর মধ্যেই আমাদের এগুলোর অ্যাভেবিলিটি আছে। তারপরে হচ্ছে আমাদের যে সবল অ্যাসিড যেগুলো আছে, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই সহ অন্যান্য যে অ্যাসিডগুলো আছে, এগুলোরও আমাদের তোমার হচ্ছে দৈনন্দিন জীবনে এগুলোর ব্যবহার অনেক 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 বেশি, ওকে? সো চলো আমরা অ্যাসিডের শক্তিমত্তা সম্পর্কে একটু জেনে আসি। আমরা যদি অ্যাসিডের শক্তিমত্তা নিয়ে কথা বলতে চাই, তাহলে অ্যাসিডের শক্তিমত্তাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারবো। আমরা বলতে পারবো সবল অ্যাসিড আর হচ্ছে দুর্বল অ্যাসিড। তাহলে সবল অ্যাসিড কোনগুলো হবে ভাইয়া? যে অ্যাসিডগুলো পানিতে খুব তাড়াতাড়ি ডিসোসিয়েট হয়ে যায়,
হ্যাঁ, তাহলে একই সাথে তাড়াতাড়ি ডিসোসিয়েট হবে এবং তার সাথে কি হবে, তারা খুব বেশি পরিমাণে ডিসোসিয়েট হবে। ধরো আমি 10টা অণু তাকে যদি পানিতে নিমজ্জিত করি, সে 10টা অণুই কি হবে, পানিতে 10টা প্রোটন সে ত্যাগ করতে পারবে। ওকে, মানে 10টা অণুই বিভাজিত হয়ে যাবে। তাহলে সেই টাইপের অ্যাসিডগুলোকে আমরা বলবো সবল অ্যাসিড। ওকে, তাহলে এগুলোর কি দ্রবীভূত হওয়ার ক্ষমতা অনেক বেশি, এরা প্রত্যেকটা অণুই বিয়োজিত হয় পানিতে, মানে পানিতে বিয়োজনের হার, এদের বিয়োজনের হার থাকবে নিয়ারলি 100%, নিয়ারলি 100%। তো নিয়ারলি বলার কারণটা হচ্ছে যে 100% হয়তো বিয়োজিত হবে না, বাট 99, 98 মানে অ্যাভাব 95, 96%-এর উপরে তারা কি হয়, বিয়োজিত হয়। তাহলে দুর্বল কি, দুর্বল হচ্ছে আমার সবলের বিপরীত ক্যারেক্টারিস্টিক্স, সবলের বিপরীত ক্যারেক্টারিস্টিক্স। এ এত সহজে পানিতে দ্রবীভূত হতে চায় না বা পানিতে বিয়োজিত হতে চায় না, এর পানিতে বিয়োজন হার অনেক অনেক কম। ওকে, দ্যাটস ওয়াই আমরা কি বলি, দুর্বল অ্যাসিড বলি। তাহলে আমাদের যে কোশ্চেনটা ছিল, আমাদেরকে বলছে যে কোনটি শক্তিশালী অ্যাসিড। তাহলে শক্তিশালী অ্যাসিড বলতে আমরা কি বোঝাচ্ছি, আমরা অ্যাসিডের সবলতা বোঝাচ্ছি, যে কোনটি আমাদের সবল অ্যাসিড। তাহলে এখানে দেখো C6H8O7, C6H8O7, তারপরে আমাদের বলা আছে CH3COOH, এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, এটার নাম কি, ইথানোয়িক অ্যাসিড। তারপরে আছে আমাদের নাইট্রিক অ্যাসিড এবং তারপরে আছে আমাদের কার্বনিক অ্যাসিড। ঠিক আছে, এটার নাম কি আমাদের নাইট্রিক অ্যাসিড, এটার নাম ইথানোয়িক অ্যাসিড এবং এটার নাম হচ্ছে আমাদের কি, কার্বনিক অ্যাসিড। এবং ক নম্বর অপশনটা আসলে আমাদের সেভাবে কোনো অ্যাসিড না। হ্যাঁ, সো চলো আমরা এখন এই যৌগগুলোকে দেখবো, এই যৌগগুলোকে দেখে আমরা বলবো যে আসলে আমাদের কোন অ্যাসিডটা সব থেকে বেশি শক্তিশালী। তাহলে আমাদের প্রথমে আমরা দেখে আসলাম যে অ্যাসিডের শক্তিমত্তা হচ্ছে তার দ্রবণীয়তার ক্ষমতায়, বিয়োজিত হওয়ার ক্ষমতায়। তাহলে এই সবগুলোর মধ্যে আমার যে ইথানোয়িক অ্যাসিড আছে সেটা হচ্ছে আমার কি একটা জৈব অ্যাসিড, একটা জৈব অ্যাসিড, এর পানিতে বিয়োজিত হওয়ার ক্ষমতা খুবই কম, সো এর সবলতা অনেক কম, এটা আমরা বুঝতে পারতেছি এখান থেকে। তারপরে C6H8O7, এটা আমাদের অ্যাসিড পড়বে না। তারপরে আছে কার্বনিক অ্যাসিড, এটা হচ্ছে আমাদের কি একটা দুর্বল অ্যাসিড, এটাও একটা কি দুর্বল অ্যাসিড, এর শক্তিমাত্রা অনেক কম। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, আমাদের অ্যান্সার হবে নাইট্রিক অ্যাসিড। কেন, কারণ এর বিয়োজনের মাত্রা অনেক তোমার হচ্ছে বেশি, সে অনেক বেশি হারে বিয়োজিত হতে পারে এবং তার যে শক্তিমাত্রা, সে অনেক স্ট্রং তোমার হচ্ছে বেজ যেগুলো আছে সেগুলোকে সে কি করতে পারে, নিউট্রালাইজ করতে পারে। এই জন্য আমরা কি বলি, সব থেকে সবল অ্যাসিড বলবো ইন টার্মস অফ আওয়ার অপশনস, মানে আমাদের অপশন যেগুলো আছে এই অপশনগুলোর মধ্যে আমাদের নাইট্রিক অ্যাসিডের শক্তিমাত্রা কি সব থেকে বেশি। ওকে, তাহলে এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে ভাইয়া গ। তারপরে চলো আমাদের নেক্সট কোশ্চেন বলছে যে কোনটি পানিতে আংশিকভাবে বিয়োজিত হয়। তাহলে আমাদের এখানে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমাদের কাছে আছে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিড, তাই না? তাহলে এই যে অ্যাসিটিক অ্যাসিড বললাম কিছুক্ষণ আগে, ইথানোয়িক অ্যাসিড, এটা সংকেত কিন্তু CH3COOH। সালফিউরিক অ্যাসিডের সংকেত কি ভাইয়া, H2SO4। তারপরে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটার সংকেত হচ্ছে HCl এবং নাইট্রিক অ্যাসিড তো আমরা দেখে আসছি HNO3। ঠিক আছে, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড, এই তিনটাই হচ্ছে আমাদের সবল অ্যাসিড। শুধুমাত্র অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড যেটা আছে আমাদের, এটা হচ্ছে আমাদের একটা দুর্বল অ্যাসিড, যেটা পানিতে খুব স্বল্প মাত্রায় বিয়োজিত হয়। তাহলে আমাদের এটার অ্যান্সারটা কি হবে, ঘ, যে পানিতে আংশিকভাবে বিয়োজিত হয় আমাদের ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। কেন, কারণ এটা দুর্বল অ্যাসিড এবং এটাকে একটা একসাথে এটা হচ্ছে আমাদের কি জৈব অ্যাসিডও বটে। ওকে, আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেন দেখো, বলছে কোনটি পানিতে আংশিক, আচ্ছা এটা একটু ডাবল হয়ে গেছে, সরি। তারপরে দেখো বলছে কোনটি অ্যাসিড, তাহলে নিচের কোনটি অ্যাসিড, এটা আমাদেরকে একটু ডিস্টিংগুইশ করতে হবে। হ্যাঁ, তো এই কোশ্চেনগুলো কিন্তু আসলে কোশ্চেনগুলো একটু ওয়ার্ডি, যে কোনটি অ্যাসিড কোনটি ক্ষার, এগুলো আসতেছে বারবার, বাট দেখো এগুলো কিন্তু সবসময় বোর্ড কোশ্চেন, সব বোর্ডে তোমার হচ্ছে এই কোশ্চেনগুলো আসে। সো চলো, আমরা যখন অ্যাসিডের সংজ্ঞা পড়েছিলাম তখন আমরা আসলে কি বলেছিলাম, যে অ্যাসিড হচ্ছে আমাদের সেই সকল কম্পাউন্ড যারা তাদের জলীয় দ্রবণে কি করতে পারবে, H+ দান করতে পারবে। কি দান করতে পারবে, যারা তাদের জলীয় দ্রবণে H+ দান করবে। তাহলে যদি কেউ জলীয় দ্রবণে H+ দান করতে চায়, তার কাছে কি অবভিয়াসলি H থাকতে হবে। যদি তার কাছে H থাকে তাহলে সে H দান করতে পারবে, যদি না থাকে তাহলে তো পারবে না। এবং যারা ক্ষার, তারা কি করত, ক্ষার যারা ছিল তারা দান করত OH। তাহলে যাদের কাছে OH আছে তারা OH দান করবে, তাদেরকে আমরা ক্ষার বলবো। আর যাদের কাছে H আছে তাদেরকে আমরা কি বলবো, অ্যাসিড বলবো। তাহলে দেখো আমাদেরকে জানতেই চাইছে যে নিচের কোনটা অ্যাসিড, তাই না? তাহলে দেখো তো কোনটা অ্যাসিড হতে পারে। এই যে যৌগ দেখতেছ, এখানে H আছে না, এখানে কি আছে, এখানে OH আছে, তার মানে এটা আমার কি একটা ক্ষার।
তাহলে একই সাথে এই কোশ্চেনের মধ্যে কিন্তু আমি অ্যাসিডও চিনবো, আমি ক্ষারও চিনবো। সো একটু ভালোভাবে খেয়াল করো। তাহলে এখানে আমার এইচ আছে, বাট সেই এইচটা কার সাথে আছে? ও এর সাথে আছে, তাহলে আমাকে পুরাটা ধরতে হবে কি? OH ধরতে হবে। তাহলে এটা আমার OH, মানে এটা একটা ক্ষার, বাদ। তারপরে NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এখানেও কি আছে? এখানেও আমার OH আছে। দ্যাটস ওয়াই আমি এটাকেও অ্যাসিড বলে কাউন্ট করতে পারবো না। এখন আসো ভাইয়া, এখানে CH3COOH, রাইট? তাহলে এখানে তুমি বলতে পারো ভাই এখানে তো OH আছে। হ্যাঁ, এখানেও OH আছে, বাট এটা একটু পরে আসতেছি আমরা। তারপরে এই যৌগটা দেখো, এখানে তুমি বলবো হ্যাঁ এখানে কি আছে? এখানে তো একটা H আছে, একটা না 4টা H আছে, তাহলে এটা তো আরো বেশি করে অ্যাসিড হওয়ার কথা, তাই না? তাহলে শোনো, আমি যদি এই যৌগটাকে ভাঙি, তাহলে আমি তোমাদেরকে এখানে যৌগ আছে 2টা, এই 2টা নিয়ে একটু কথা বলবো। আমার এখানে যৌগ আছে NH4OH এবং CH3COOH, তাই না? তাহলে NH4OH কে যদি আমি ভাঙি, আমি এখান থেকে পাবো NH4+ এবং OH মাইনাস। কি পাবো? NH4+ এবং OH মাইনাস। আচ্ছা সরি, আমার যৌগটা বোধহয় ছিল হচ্ছে NH4NO3। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে NH4NO3 কে যদি আমি ভাঙি, এটা হচ্ছে আমার অ্যামোনিয়াম নাইট্রেট, এটা একটা সল্ট। হ্যাঁ, তো এখান থেকে আমি পাবো NH4+, মানে অ্যামোনিয়াম আয়ন পাবো, এবং NO3 মাইনাস, মানে একটা নাইট্রেট আয়ন পাবো। কি কি পাবো? একটা অ্যামোনিয়াম আয়ন পাবো, একটা নাইট্রেট আয়ন পাবো। ওকে, তাহলে আমি যদি CH3COOH কে ভাঙি, এখান থেকে আমি পাই CH3COO মাইনাস প্লাস H প্লাস, CH3COO মাইনাস এবং H প্লাস। তার মানে কি? এখান থেকে আমি কি পাচ্ছি? H প্লাস পাচ্ছি। তার মানে শুধুমাত্র একটা যৌগ আছে যে কিনা আমাকে H প্লাস ডেলিভার করতেছে, H প্লাস ডেলিভার করতেছে, সেটাকে CH3COOH। সো আমি তাকে কি বলতে পারবো? অ্যাসিড বলতে পারবো। আর বাকি সবগুলা, এই দুটাতে OH আছে ডিরেক্টলি, এই দুটো হবে আমার ক্ষার, এবং এখানে আছে NH3NO3, মানে এটা হচ্ছে আমার একটা সল্ট, অ্যামোনিয়াম নাইট্রেট। তাহলে আমার একটা রাইট অ্যান্সার কি হবে? আমার রাইট অ্যান্সার হবে ভাইয়া গ। ওকে, তো আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। আমরা নেক্সট কোশ্চেনে তাহলে মুভ করতেছি। দেখো, এখানে বলছে যে জাম্বুরা একটি টক ফল। তাহলে সিম্পলি তো আমাদেরকে বলে দিতে পারতো জাম্বুরা একটা ফল, বাট কি বলে দিছে? জাম্বুরা একটি টক ফল। তাহলে এই টক শব্দটাই হচ্ছে আমাদের একটা হিন্ট, এই টক শব্দটাই আমাদের একটা হিন্ট। তারপরে বলছে যে এতে কোনটি উপস্থিত থাকে। তাহলে আমাদের যে টক প্রকৃতির ফলগুলো আছে, এই সবগুলো ফলেই আমার জৈব অ্যাসিড থাকবে, এবং জৈব অ্যাসিড থাকার কারণেই এই ফলগুলোতে কি হয়? বেসিক্যালি টক হয়। যেমন লেবুতে সাইট্রিক অ্যাসিড, আপেলে ম্যালিক অ্যাসিড, কমলায় ম্যালিক অ্যাসিড, তেঁতুলে টার্টারিক অ্যাসিড, এই ধরনের সব ফলেই, আমাদের যে ফলগুলো আছে মোটামুটি সবগুলোতেই কি থাকে? জৈব অ্যাসিড থাকবে, যার ফলেই এদের ধর্মগুলো কিরকম হবে? এদের স্বাদগুলো হবে হচ্ছে টক। ওকে ওকে, তো চলো তাহলে কি থাকবে এখানে? আমাদের থাকবে হচ্ছে জৈব অ্যাসিড। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো তো, যে ভিনেগারের সংকেত কোনটি? এগুলো কিন্তু ভাইয়া একদম ওয়ান স্টপ কোশ্চেন। ওকে, মানে ওয়ান ক্লিক অ্যান্সারের মতো, এগুলো তোমাকে দেখা মাত্রই তোমার পারতে হবে। তুমি যদি এগুলো কোনোভাবে মিস আউট করে ফেলো, তাহলে কিন্তু পরীক্ষাতে কোনোভাবেই তুমি ভালো করতে পারবে না। আমি এখানে যতগুলো সংকেত আছে সবার নাম বলে দিচ্ছি, তুমি একটু ভালো করে নোট করে নাও। তাহলে HCl, এটাকে আমরা কি বলতেছি? এটাকে লিখো, এটাকে আমরা বলতেছি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, তারপরে আছে NaCO3, এটাকে আমরা বলতেছি কি? আমরা এটাকে বলতেছি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট অথবা সোডিয়াম বাইকার্বনেট। এটার আরেকটা নাম হচ্ছে বেকিং সোডা। ঠিক আছে, এটার আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে বেকিং সোডা। তারপরে আছে আমাদের HNO3, এটাকে আমরা বলতেছি কি? নাইট্রিক অ্যাসিড। কি বলতেছি? নাইট্রিক অ্যাসিড বলতেছি। এবং আমাদের আরেকটা আছে কি? CH3COOH, CH3COOH, এটাকে আমরা বলতেছি ইথানোয়িক অ্যাসিড বলতে পারি, অ্যাসিটিক অ্যাসিড বলতে পারি। ঠিক আছে, তাহলে ভিনেগার হচ্ছে আমাদের ডিরেক্টলি কোনো কম্পাউন্ড না, ভিনেগার হচ্ছে একটা সলিউশন, একটা সলিউশন। এই যে অ্যাসিটিক অ্যাসিডটা আছে, এটার 6 থেকে 10% জলীয় দ্রবণ। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের অথবা ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা বলি ভিনেগার। কি বলি? ভিনেগার বলি। তাহলে 6 থেকে 10% জলীয় দ্রবণ মানে কি? আমার যদি 100 ml সলিউশন থাকে, সেখানে 6 থেকে 10 ml থাকবে আমার অ্যাসিটিক অ্যাসিড, এবং বাকিটুকু থাকবে কি? আমার পানি। তাহলে আমার এটা অ্যান্সার কি হচ্ছে? আমার অ্যান্সার হবে ঘ। ওকে, তাহলে চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে সৌরবিদ্যুৎ সংরক্ষণে ব্যবহৃত ব্যাটারির অত্যাবশ্যকীয় রাসায়নিক উপাদান কোনটি? তাহলে যেই ব্যাটারিটা আমার সৌরবিদ্যুৎ কি করতে পারে? আমার সৌরবিদ্যুৎ হচ্ছে তোমার সঞ্চয় করতে পারে, তার যে রাসায়নিক উপাদানটা আছে সেই রাসায়নিক উপাদানের নামটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে।
তাহলে দেখো এখানে আমাদের কি কি আছে। এখানে আমাদের ফার্স্ট অপশনে আছে যে আমাদের নাইট্রিক অ্যাসিড, সেকেন্ড অপশনে আছে অ্যামোনিয়াম সালফেট NH4 2SO4, এটা হচ্ছে আমার কি অ্যামোনিয়াম সালফেট। তারপরে আমার আছে H3PO4, যেটাকে আমি বলতেছি ফসফরিক অ্যাসিড। আমি যখন বলতেছি তুমি আমার সাথে সাথে কি করবা, তুমি আমার সাথে সাথে এগুলোর নামগুলো একটু নোট করে নাও, যদি তোমার জানা না থাকে। আর যদি তুমি জানো তাহলে তো ভেরি ওয়েল, খুবই সুন্দর। বাট যদি তোমার না জানা থাকে তাহলে তুমি প্লিজ এগুলোকে একটু নোট ডাউন করে নাও। ওকে, আচ্ছা, তাহলে এটাকে আমরা বলতেছি নাইট্রিক অ্যাসিড, এটা আমার অ্যামোনিয়াম সালফেট, এটা হচ্ছে আমার সালফিউরিক অ্যাসিড, এবং এটা হচ্ছে আমার কি ফসফরিক অ্যাসিড। তাহলে নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম সালফেট এগুলোর কোনোটাই আমরা ব্যাটারিতে ব্যবহার করি না। তোমরা সবাই কোনো না কোনোভাবে ব্যাটারির সাথে পরিচিত। যখন আমাদের দেশে ধরো সবখানে বিদ্যুৎ অ্যাভেলেবেল ছিল না গ্রামের দিকে, তখন কিন্তু আমরা ব্যাটারি দিয়ে আমাদের সব কাজকর্ম চালাইতাম, বাতি জ্বালানো, টিভি চালানো, সব কিছুই। তো দেখতা তুমি ব্যাটারি চার্জ করার পরে অনেক সময় বলা হতো যে ব্যাটারিতে অ্যাসিড দিতে হবে। কি দিতে হবে? অ্যাসিড দিতে হবে, পানি দিতে হবে। ওই যে অ্যাসিড আর পানি, অ্যাসিড আর পানির ব্যালেন্সের মাধ্যমে একটা সুন্দর সলিউশন তৈরি করতে হয়, যেটার ইলেকট্রোলাইট তৈরির মাধ্যমে আমার ব্যাটারিটা ফাংশন করে। তো সেই অ্যাসিডটা হচ্ছে আমার সালফিউরিক অ্যাসিড। কি অ্যাসিড? সালফিউরিক অ্যাসিড। তাহলে ওই সৌরবিদ্যুৎ আমরা বা সৌরবিদ্যুৎ যে বলি, সৌরবিদ্যুৎ সংরক্ষণে আমার যে ব্যাটারিটা ব্যবহার হয়, সেখানে আমি কি অ্যাপ্লাই করি? আমি সালফিউরিক অ্যাসিড অ্যাপ্লাই করি। এটা কিন্তু দেখো তোমার বরিশাল বোর্ড 2024 সালের কোশ্চেন, হ্যাঁ, খুব রিসেন্ট ইয়ার্সেরই কোশ্চেন। তাহলে এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ঘ। তারপরে বলছে কোনটি ফসফরিক অ্যাসিডের সংকেত। তাহলে দেখো আমার কিন্তু অ্যাসিডের নাম দিয়ে সংকেত চলে আসতেছে, আমার কিন্তু অ্যাসিডের নাম দিয়ে সংকেত চলে আসতেছে। আমাকে ডিরেক্ট বলতেছে যে এই অ্যাসিডের সংকেত কোনটা, ওই অ্যাসিডের সংকেত কোনটা। তো এগুলো একটু নোট ডাউন করে রাখো। তাহলে দেখো H3PO4 এটা হচ্ছে আমার ফসফরিক অ্যাসিড, তাহলে আমার অ্যান্সার হচ্ছে ক। বাকি যদি আমি একটু বলি, তাহলে এটা আমি বলে আসছি অলরেডি, সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে আমার অ্যামোনিয়াম ফসফেট, এবং এটা আমার অ্যামোনিয়াম নাইট্রেট। ওকে, আচ্ছা। তারপরে কোশ্চেনটা দেখো, বলছে CaO+A, যেখান থেকে আমার তৈরি হচ্ছে কি CaSO4 এবং H2O, CaSO4 এবং H2O। তাহলে এখানে আছে আমার ক্যালসিয়াম অক্সাইড CaO, ঠিক আছে। তাহলে এখানে আমি পাচ্ছি কি ক্যালসিয়াম। আমি যদি ক্যালসিয়াম অক্সাইডকে ভাঙি, ক্যালসিয়াম অক্সাইডকে আমি ভাঙলে কি কি পাই? ধরো আমি ক্যালসিয়াম অক্সাইড নিয়ে তোমাদের সাথে কথা বলতেছি, এখান থেকে আমি পাবো হচ্ছে ক্যালসিয়াম আর অক্সিজেন, এই দুটো জিনিস আমি এখানে পাচ্ছি। তাহলে আমার ক্যালসিয়ামটা থাকতেছে প্লাস আকারে, অক্সিজেনটা থাকতেছে মাইনাস আকারে। যদি আমি যোজনী সহ লিখি তাহলে এটা হচ্ছে 2+, এটা হবে 2-। আমি একদম খুব সহজ উপায়ে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি। ওকে, দেখো তারপরে আমাদের বলছে কি যে এখান থেকে আমি তৈরি করতেছি ক্যালসিয়াম সালফেট। কি তৈরি করব? ক্যালসিয়াম সালফেট। তাহলে ক্যালসিয়াম সালফেটকে আমি যদি ভাঙি তাহলে আমরা পাবো ক্যালসিয়াম 2+, আর হচ্ছে সালফেট 2-। সালফেট 2-, এবং পানি পাইছি। কি পাইছি? পানি পাইছি। তাহলে পানিকে যদি আমি ভাঙি ফার্দার, আমি পাচ্ছি H+ আর কি OH-। তাহলে ভাইয়া আমার যেই বিক্রিয়ক, মানে এই যে দুইটা উপাদান, এই যে দুইটা উপাদান, আমি একটু কালারটা চেঞ্জ করি, দাঁড়াও। ওকে, তাহলে দেখো আমার এই যে দুইটা উপাদান আছে, এই দুইটা উপাদানকে আমি বলতেছি আমার বিক্রিয়ক বা রিঅ্যাক্ট্যান্ট। হ্যাঁ, এখানে আছে কি কি? এখানে আছে আমার ক্যালসিয়াম অক্সাইড এবং একটা A। ক্যালসিয়াম অক্সাইড আছে এবং A আছে, এটা আমি জানি না। আমাকে এটা সম্পর্কেই বের করতে হবে যে এটা আসলে কি। যে বলছে A চিহ্নিত যৌগটি নিচের কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, তার মানে আমাকে আগে এই যৌগটাকে আইডেন্টিফাই করতে হবে, এবং এই যৌগটাকে আইডেন্টিফাই করার পরে আমার বলতে হবে যে ওই A যৌগটা আমার নিচের কোন ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমার সালফেট নতুন করে চলে আসছে, তার মানে আমার এ যৌগে অবশ্যই কি থাকবে? SO4 থাকবে, সালফেট থাকবে। এখানে আমার H2O আসছে, তার মানে আমার দুইটা হাইড্রোজেন এখানে কি আসছে? এক্সট্রা চলে আসছে। তার মানে এখানে আমার কি থাকবে? দুইটা হাইড্রোজেন থাকবে, মাস্ট বি, থাকতেই হবে, কারণ আমার অক্সিজেন কোথায়? এখানেই আছে। তার মানে আমার এখানে যদি দুইটা হাইড্রোজেন থাকে, দুইটা হাইড্রোজেন যদি থাকে আর একটা সালফেট যদি থাকে, তাহলে আমার সংকেত কি হচ্ছে? H2SO4। তার মানে কি? সালফিউরিক অ্যাসিড। H2SO4 মানে কি? সালফিউরিক অ্যাসিড। সো H2SO4 সালফিউরিক অ্যাসিড, আমি তো এটাকে আইডেন্টিফাই করে ফেলছি। এখন আমাকে বলা হয়েছে যে এই সালফিউরিক অ্যাসিডটা আমি নিচের কোন ক্ষেত্রে ব্যবহার করব? সালফিউরিক অ্যাসিড কি আমি সাবান তৈরিতে ব্যবহার করব? না, সাবান তৈরিতে সালফিউরিক অ্যাসিডের ব্যবহার নাই। আমি কি চামড়া সংরক্ষণে ব্যবহার করি? না, আমি চামড়া সংরক্ষণে ব্যবহার করি না। মাটির উর্বরতা বাড়াতে ব্যবহার করি? না, আমার মাটির উর্বরতা উল্টা কমে যায় যদি আমি অ্যাসিডের তোমার হচ্ছে এগুলো কি করি? মাটিতে অ্যাপ্লাই করি। তাহলে কি করব? আমি রাসায়নিক সার যেখানে তৈরি করি সেখানে আমার এই অ্যাসিডটা ব্যবহৃত হয়। তাহলে আমার রাইট অ্যান্সার কি হবে? আমার রাইট অ্যান্সার হচ্ছে গ। ওকে,
সো আই গেস তোমরা বুঝতে পারছো। তো চলো আমরা সামনের দিকে প্রসিড করব। নাম্বার 10 বলছে পাকস্থলীর অ্যাসিডিটির জন্য দায়ী কোনটি? তাহলে পাকস্থলীর যেই তোমার হচ্ছে প্রাচীর আছে, সেই প্রাচীরে এক ধরনের কোষ থাকে, যে কোষকে আমরা বলি প্যারাইটাল কোষ। হ্যাঁ, তো পাকস্থলীর প্রাচীরের এই প্যারাইটাল কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। যখন আমরা ফুড ইনটেক করি তখন এই ফুডের পুরো পরিপাকটাকে আম্লিক পরিবেশ দেওয়ার জন্য বা অম্লীয় পরিবেশ তোমার হচ্ছে ডেলিভার করার জন্য আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড কি হয়, নিঃসরণ হয়। এবং এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ থাকে 1 থেকে 3 রেঞ্জের, 1 থেকে 3 রেঞ্জের। তাহলে অ্যাসিডিটি কখন হয়? যখন ধরো আমার পেটে পর্যাপ্ত পরিমাণে খাবার নাই, ঠিক আছে, পর্যাপ্ত পরিমাণে খাবার নাই, তখন কি করে ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড তো তখন নিঃসরণ হইতেই থাকে। তো নিঃসরণ হওয়ার পরে একটা সময় এসে সে আমার পাকস্থলীর প্রাচীরে কি করে, জ্বালাপোড়া তৈরি করে। ওকে, তো এটাকে আমি হচ্ছে পরবর্তীতে আমার এই তোমার অ্যাসিডিটি বলি, বা তোমার হচ্ছে পরবর্তীতে যখন আরও সেভিয়ার হয়ে যায় তখন এটা হচ্ছে আলসার পর্যন্ত রূপ নিতে পারে। ঠিক আছে, ওকে, তাহলে আমার অ্যান্সার কি হবে? আমার অ্যান্সার হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা ক নম্বর। তারপরে বলছে অ্যাসিডিটি বেড়ে যায়, অ্যাসিডিটি কখন বেড়ে যাবে? আমরা যদি নিয়মিত খাওয়া দাওয়া করি তাহলে কি অ্যাসিডিটি বাড়বে? নিয়মিত খাওয়া দাওয়া করলে অবশ্যই অ্যাসিডিটি বাড়বে না। দেখবা যে অনেকে যাদের সকালে বেলা তোমার হচ্ছে প্রাইভেট বা ক্লাস থাকে তখন বাবা মা বলে কিছু একটা খেয়ে তারপর যেতে, তাই না? না খেয়ে গেলেই অ্যাসিডিটি বাড়ে, বাট নিয়মিত খাইলে কি অ্যাসিডিটি বাড়ে? বাড়ে না। তাহলে আমার 2 নম্বর অপশনটা অটোমেটিক্যালি বাদ। দুশ্চিন্তা করলে অ্যাসিডিটি বাড়তে পারে এবং ঘুম যদি না হয় তাহলে অ্যাসিডিটি বাড়তে পারে। বেসিক্যালি অ্যাসিডিটি এই দুটোর জন্য অ্যাসিডিটি বাড়ার কারণ হচ্ছে তোমার অ্যাবনর্মালিটি। তোমার যেই ফিজিক্যাল বা নর্মাল যে তোমার ফিজিওলজিক কন্ডিশন আছে, এই কন্ডিশন থেকে তুমি যদি একটু বিচ্যুত হয়ে যাও, একটু অ্যাবনর্মাল তোমার হচ্ছে কার্যকলাপ করে বেড়াও, তখন তোমার ঘুমানোর কথা 10টায়, তুমি ঘুমাচ্ছ সকাল 6টায়, তাহলে তোমার হচ্ছে ডাইজেশনে তো প্রবলেম হতেই পারে। তুমি খুব পরিমাণে স্ট্রেস নিচ্ছ, আমাদের স্ট্রেসের সাথে আমার অনেক ধরনের হরমোন এনজাইম এগুলো নিঃসরণের অনেক ধরনের লিঙ্ক আপ আছে। সো তখন এটা তোমার হচ্ছে না, যার ফলে তোমার এখানে কি হচ্ছে, একটু অ্যাবনর্মালিটি তৈরি হতে পারে। ওকে, তাহলে অ্যাসিডিটি বাড়তে পারে কখন? যদি আমি দুশ্চিন্তা করি তখন বাড়তে পারে, এবং আমার যদি ঘুম রেগুলার না হয়, ঘুমের রেগুলারিটি না থাকলে তখন আমার অ্যাসিডিটি বাড়তে পারে। তাহলে এটা অ্যান্সার হবে আমার খ। তারপর দেখো বলছেন মিস্টার হক ব্যাটারি তৈরির কারখানায় কাজ করেন। গত রাতে তার ভালো ঘুম হয়নি এবং তিনি সকালে পরোটা এবং মাংস খেয়েছেন। তাহলে তিনি একটা ব্যাটারি কোম্পানিতে কাজ করেন, খুবই ভালো কথা, বড়লোক মানুষ, তাহলে সকালবেলা মাংস দিয়ে পরোটা খাইছে। হ্যাঁ, তো দেখো ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি মুস্তাফিজুর রহমান একটা কমেন্ট করছো ভাইয়া তুমি, যে অল অ্যাসিডের নাম লিখে এটার সংকেত যদি একটা স্লাইড দিতেন। আচ্ছা, আমি ক্লাসটা শেষ করি, আমি তাহলে ক্লাস শেষ করার পরে অ্যাসিডগুলোর নাম এবং সংকেত তোমাকে আমি দিয়ে দিব একটা স্লাইডে। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে চলো আমার কোশ্চেনটা কি বলতে দেখো, যে মিস্টার হকের পেটের নিচের কোনটি বেড়ে যেতে পারে? তার মানে মিস্টার হক সকালবেলা পরোটা খাইছে, তার ভালো ঘুম হয় নাই, তাহলে অ্যাসিডিটি হতে পারে। এবং অ্যাসিডিটি কখন হবে? যদি HCl বেড়ে যায়। ওকে, তারপর বলছে মিস্টার হকের কারখানায় ব্যবহৃত উপাদান। তাহলে মিস্টার হক কাজ করে কোথায়? ব্যাটারি তৈরির কারখানা। তার মানে আমাদের এখানে কোন অ্যাসিড ব্যবহার হয়? H2SO4 সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়। ওকে, তাহলে সালফিউরিক অ্যাসিড যে ব্যবহৃত হয়, তাহলে এখানে কি করে? এটা নীল লিটমাসকে লাল করে। এই যে আমাদের একটা নতুন টপিক চলে আসছে, লিটমাসের টপিক। ঠিক আছে, তাহলে লিটমাস আমাদের 2টা কালারের থাকে, একটা হচ্ছে নীল, একটা হচ্ছে লাল। যদি আমি অ্যাসিডের দ্রবণে তোমার হচ্ছে লিটমাস পেপারকে সোক করি বা চুবাই, তখন কি হবে? আমার নীল লিটমাস লাল হয়ে যাবে। বাট যদি ক্ষারের দ্রবণে নীল লিটমাস চুবাই, তাহলে নীল লিটমাস নীলই থাকবে। অপরপক্ষে যদি অ্যাসিডের দ্রবণে আমি লাল লিটমাসকে চুবাই, লিটমাস লালই থাকবে। এবং যদি আমি ক্ষারের দ্রবণে লাল লিটমাসকে তোমার হচ্ছে চুবাই, সেটা কি হয়ে যাবে? নীল হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে নীল লিটমাস লাল করতেছে আমার অ্যাসিড, সার তৈরির জন্য ব্যবহৃত হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এবং কি বলছে? যে কাপড়ে লাগলে পুড়ে যায়। শুধু কাপড়েই না, এটা অতিমাত্রায় করোসিভ, ধ্বংসাত্মক, যেখানে লাগুক না কেন সেটার ক্ষতি করে ফেলবে। ওকে, সো আমি বলতে পারি এটা আমার জন্য 3টাই। আমার অ্যান্সার এটার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে ঘ, এবং এটার অ্যান্সার হচ্ছে আমার ক। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, যে পিএইচ এর নিরপেক্ষ মান কত? তাহলে পিএইচ কি? পিএইচ হচ্ছে আমার এই যে অ্যাসিড হাইড্রোজেন আয়নকে জলীয় দ্রবণে ত্যাগ করতেছে, এটা যে ঘনমাত্রাটা আছে, সেই ঘনমাত্রার একটা ঋণাত্মক লগারিদমের মান। ওকে, ঘনমাত্রার একটা ঋণাত্মক লগারিদমের মান। তাহলে পিএইচ রেঞ্জ আমরা হিসাব করি 1 থেকে 14, বা তুমি চাইলে এটাকে 0 to 14ও বলতে পারো। ঠিক আছে, 0 to 14। তাহলে 0 to 14 যদি আমি হিসাব করি, বা 1 থেকে যদি 14ও আমি হিসাব করি, তাহলে আমার মিডল রেঞ্জ হচ্ছে 7। এগুলো যেন আমার মিডল রেঞ্জ কত? আমার মিডল রেঞ্জ হচ্ছে 7। 7-এর পর থেকে 14 পর্যন্ত আছে এইদিকে, এবং এদিকে হচ্ছে আমার কত? 0 বা 1, যাই ধরো না কেন তুমি। ঠিক আছে, ধরো আমি ধরলাম হচ্ছে 1। হ্যাঁ, 0টা না ধরি, 0টা কেমন দেখাচ্ছে।
1 ধরলাম। তাহলে 7 থেকে যত আমরা বাম দিকে 1 কমের দিকে আসব, আমার দ্রবণ হয়ে যাবে তত পরিমাণে অ্যাসিডিক, তত পরিমাণে কি হবে, সে অ্যাসিড হয়ে যাবে। আর যত 7 থেকে আমি সামনের দিকে যাব, সেটা আমার হয়ে যাবে কি, ক্ষার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি 7 থেকে যত নিচের দিকে আসবো আমার হবে দ্রবণ অ্যাসিডিক, এবং 7 থেকে যত উপরের দিকে যাবো আমার দ্রবণ হয়ে যাবে কি, ক্ষারীয়। ওকে, তাহলে আমার নিরপেক্ষ মান কত? আমার নিরপেক্ষ মান হচ্ছে 7। তাহলে এটার অ্যান্সার কি হবে? আমার অ্যান্সার হবে খ। ওকে, তারপরে দেখো বলছে আমাদের ধমনীর রক্তের পিএইচ কত। তাহলে আমাদের যে রক্ত আছে এই রক্তের পিএইচটা মোটামুটি স্পেসিফিক। হ্যাঁ, আমাদের এই পিএইচ রেঞ্জ থাকে কত, 7.35 থেকে 7.45 এর মধ্যে, এবং অ্যাভারেজ যদি আমরা করি, এটার অ্যাভারেজ আসে আমাদের কত, 7.4। আমাদের রক্ত যখন আমরা বৈশিষ্ট্য করব, রক্তের বৈশিষ্ট্যতে লেখা আছে রক্ত তরল এবং ঈষৎ ক্ষারীয়। ওকে, ঈষৎ ক্ষারীয় মানে কি, হালকা একটু ক্ষারীয়। তাহলে 7 থেকে একটু উপরে আছে, তাই আমরা এটাকে বলি ঈষৎ ক্ষারীয়। ওকে, তাহলে আমার অ্যান্সার কত ভাইয়া? অ্যান্সার হচ্ছে খ। তারপর দেখো বলছে পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য দরকারি পিএইচ কত। তাহলে পাকস্থলীর পিএইচ যদি আমি বলি তোমাকে, এটার রেঞ্জ হচ্ছে 1 to 3। এটা স্বাভাবিক রেঞ্জ, আমরা সব জায়গাতে 1 to 3টাই পড়ি, বা 1 to 3টাই অ্যাভেলেবল। তো তুমি যদি তোমার বইয়ে একটু খেয়াল করো, তোমার বইয়ে কিন্তু আমাদের আসলে 1 to 3 রেঞ্জ বা এরকম কোনো রেঞ্জ উল্লেখ নাই। তো সেদিক থেকে আমাদের পিএইচ ডিরেক্টলি বলা হবে 2। কত বলা আছে? ডিরেক্টলি বলা আছে 2। তো আমরা হচ্ছে 2টাকেই নিব। ওকে, আচ্ছা, তারপরে বলছে যে ফরিদ একজন ভালো কৃষক, বর্তমানে সে তার জমিতে ভালো ফসল ফলাতে না পারায় মাটির পিএইচ পরীক্ষা করে। তাহলে মাটির যদি পিএইচ এর মধ্যে একটু সমস্যা হয়, তাহলে কিন্তু তুমি সেখানে ভালোভাবে ফসল গ্রো করতে পারবা না। ঠিক আছে, তাহলে সে কি করলো, যখন দেখলো তার জমিতে ভালোভাবে ফসল ফলতেছে না, তখন সে তার মাটির যে পিএইচ আছে সেটা পরীক্ষা করছে। বলছে তারপর সে তার জমিতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এখানে কি আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্রয়োগ করার সিদ্ধান্ত নেয়। তাহলে সে দিছে কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে আমরা বাংলায় দুইটা জিনিস পাই, একটা হচ্ছে ক্যালসিয়াম আর একটা হচ্ছে হাইড্রোক্সিল। তাহলে হাইড্রোক্সিল আছে মানে কি, ওটা আমাদের ক্ষার। তাহলে সে ক্ষার প্রয়োগ করছে, তার মানে মাটিতে কি আছে, অ্যাসিড আছে। তার আমরা বুঝতে পারতেছি যে তার মাটিটা কি হয়ে গেছে, অ্যাসিডিক হয়ে গেছে, যার ফলে সে ক্ষার প্রয়োগ করে ওই অ্যাসিডটাকে প্রশমিত করার জন্য সে কি করছে, ক্ষার প্রয়োগ করছে। এবং এই যে অ্যাসিডিক মাটিটা ন্যাচার অ্যাসিডিক হয়ে যাওয়া, তাহলে এখান থেকে আমাদের কোশ্চেন কি বলছে দেখো, যে প্রয়োগকৃত পদার্থটির পিএইচ এর মান কত। তার মানে সে প্রয়োগ করছে কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা কি একটা ক্ষার, তাহলে তার পিএইচ এর মান কত হবে, অবভিয়াসলি গ্রেটার দ্যান 7 হবে। তাহলে দেখো এখানে বলছে লেস দ্যান 7 না, গ্রেটার দ্যান 7। হ্যাঁ, ইয়েস, গ্রেটার দ্যান 7। তার বলছে লেস দ্যান ইকুয়াল, গ্রেটার দ্যান ইকুয়াল। ইকুয়াল হওয়ার প্রশ্ন আসে না, কারণ ইকুয়াল যদি হয়ে যায় তাহলে 7 হয়ে যাবে, আর 7 হওয়া মানে নিরপেক্ষ। অতএব আমাদের অ্যান্সার হবে কত, গ। তার বলছে ফরিদের নেওয়া সিদ্ধান্তটি যথার্থ ছিল, কারণ পদার্থটি জমির উর্বরতা বাড়াবে, জমির অনুর্বর অবস্থার প্রশমন ঘটাবে, মাটির পিএইচ মানকে ত্বরান্বিত করবে। তাহলে মাটির পিএইচ মান কি, তার কম না, যেহেতু তার মাটিটা অ্যাসিডিক হয়ে গেছে, তার মানে তার মাটির পিএইচ মানটা কম, সেই পিএইচ মানটাকে ত্বরান্বিত করবে বা বাড়াবে। মাটির অনুর্বর অবস্থার উন্নতি করবে, বা অনুর্বর অবস্থা যে কারণে তৈরি হয়েছে অ্যাসিডের কারণে, সেটাকে প্রশমিত করবে, এবং মাটির উর্বরতাকে সে কি করবে, বৃদ্ধি করবে। তাহলে এটার অ্যান্সার আমরা বলতে পারবো ঘ। ওকে, ক্লিয়ার। চলো তারপরের কোশ্চেন কি বলছে দেখো, যে ফেনফথ্যালিন ক্ষারকে কোন বর্ণ ধারণ করে। তাহলে ফেনফথ্যালিন হচ্ছে, আমরা এটাকে বলি একটা নির্দেশক বা ইন্ডিকেটর। ইন্ডিকেটর বা নির্দেশক কি, যে অ্যাসিড ক্ষার যখন আমরা প্রশমন বিক্রিয়া করি, তখন কিছু কিছু পদার্থ আছে যেগুলো তাদের নিজেদের কালার পরিবর্তনের মাধ্যমে আমাদেরকে সংকেত দেয় যে আমার ওই বিক্রিয়াটা তখন কি হয়ে গেছে, সম্পন্ন হয়ে গেছে। এই ফেনফথ্যালিন হচ্ছে আমার এরকম একটা কি পদার্থ, এবং সে যখন ক্ষারীয় কোনো মাধ্যমে তোমার হচ্ছে বিক্রিয়া করে, তখন সে সিম্পলি গোলাপি বর্ণ ধারণ করে। কি বর্ণ ধারণ করে, গোলাপি বর্ণ ধারণ করে। এরকম আরো কিছু পদার্থের মধ্যে আছে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, থাইমল ব্লু। হ্যাঁ, ওকে। তো চলো তারপরের কোশ্চেন বলছে ফেনফথ্যালিন ক্ষারক, আচ্ছা এটা একটু ডবল হয়ে গেছে। হ্যাঁ, লাল লিটমাস কাগজ ক্ষারের মধ্যে ডুবালে কোন রং ধারণ করবে। তাহলে একটু আগে আমরা লিটমাস নিয়ে কথা বলে আসছি, তাহলে আমরা যদি নীল লিটমাস অ্যাসিডে ডুবাই সেটা লাল হয়ে যায়। আমরা যদি নীল লিটমাস অ্যাসিডে ডুবাই তাহলে কি হবে, লাল হয়ে যাবে। আর যদি লাল লিটমাস ডুবাই তখন আমাদের কি হবে বলো। দেখো, যখন আমরা লাল লিটমাসকে ক্ষারে ডুবাবো, ক্ষার অলওয়েজ ব্লু, ঠিক আছে, সেটাকে নীল বানায় ফেলবে। ওকে, আর যদি নীলটাকে অ্যাসিডে ডুবাই সেটাকে সে লাল বানায় ফেলবে। তাহলে আমি কি করছি, আমি ক্ষারের মধ্যে লাল লিটমাসকে ডুবাইছি, তাহলে সেটাকে সে কি করে ফেলবে, নীল করে ফেলবে। এটা একদম ভালোভাবে মনে রাখবা, এখান থেকে কোশ্চেন আসে। তাহলে বলছে পিঁপড়ার কামড়ের মধ্যে কোন অ্যাসিড নিঃসৃত হয়। তাহলে পিঁপড়া যখন আমাদেরকে বাইট করে তখন সেখান থেকে আমাদের ফর্মিক অ্যাসিড নিঃসৃত হয়। কি নিঃসৃত হয়, ফর্মিক অ্যাসিড নিঃসৃত হয়। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আনসার আমাদের ঘ। তাহলে সাইট্রিক অ্যাসিড কোথায় থাকবে,
সাইট্রিক অ্যাসিড থাকবে আমাদের লেবু বা টক জাতীয় যে ফলগুলো আছে সেখানে, অক্সালিক অ্যাসিড থাকবে আমাদের এরকম টক জাতীয় ফলে, এবং অ্যাসিডিক অ্যাসিড তো বললাম যে ভিনেগার যেটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যাসিডিক অ্যাসিড। ওকে, ক্যালামিন বা ক্যালামাইনের সংকেত কোনটি? তো ক্যালামাইন হচ্ছে আমাদের বেসিক্যালি জিঙ্কের একটা আকরিক। আকরিক কি? আকরিক হচ্ছে যেখান থেকে আমরা তোমার হচ্ছে পদার্থ পাই, যেমন ধরো আয়রনের জন্য এক ধরনের আকরিক আছে, বা আমরা বলি খনি, এই খনিটাকে আমরা আরেক নামে ডাকি হচ্ছে আকরিক, ঠিক আছে? তাহলে ক্যালামাইন হচ্ছে আমার জিঙ্ক কার্বনেট, যেখান থেকে আমি কি পাই, পরবর্তীতে প্রচুর পরিমাণে জিঙ্ক বিশুদ্ধ করতে পারি, বা জিঙ্কের অ্যাভেবিলিটি ওখানে অনেক বেশি। ওকে, চলো তারপর বলছে যে নরম সাবান তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? নরম সাবান তৈরিতে, মানে নরম বলতে তোমার আমাদের যেই বিউটি সোপ কাইন্ড অফ, এই বিউটি সোপগুলো তৈরিতে আমাদের কোনটা ব্যবহৃত হয়? বিউটি সোপ তৈরিতে আমরা বেসিক্যালি ব্যবহার করি কস্টিক পটাশ। কি ব্যবহার করি? কস্টিক পটাশ বা পটাশিয়াম হাইড্রক্সাইড, কস্টিক পটাশ অথবা পটাশিয়াম হাইড্রক্সাইড। তাহলে এটা কি? এটার নাম হচ্ছে কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রক্সাইড। এটা আমরা ইউজ করি হচ্ছে আমাদের যে ক্লিনার আছে, গ্লাস ক্লিনার বলো বা টয়লেট ক্লিনার বলো, এগুলোতে আমরা এটাকে ইউজ করি। অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড আমাদের যেই অ্যান্টাসিড যে আছে সেই অ্যান্টাসিড তৈরিতে ব্যবহৃত হয়। ওকে, তারপর বলছে যে HCl প্লাস CaOH2, তাহলে CaOH2 হচ্ছে আমাদের ক্ষার, আর HCl কে আমি বলবো আমাদের অ্যাসিড। ওকে, তাহলে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া, এই বিক্রিয়ার নাম হচ্ছে প্রশমন বিক্রিয়া। এই বিক্রিয়ার নাম কি? এই বিক্রিয়ার নাম হচ্ছে আমার প্রশমন বিক্রিয়া। তাহলে চলো, প্রশমন বিক্রিয়া কি করে? সে লবণ আর পানি তৈরি করে। তাহলে লবণ কি তৈরি করবে? সে তৈরি করবে Cl2 প্লাস H2O। তাহলে এখান থেকে সে OH নিবে, এখান থেকে H নিবে, নিয়ে তৈরি করবে পানি, এবং এখান থেকে ক্যালসিয়াম, এখান থেকে ক্লোরিন নিয়ে তৈরি করবে ক্যালসিয়াম ক্লোরাইড। ওকে, তাহলে সেখান থেকে সে লবণ আর পানি তৈরি করে ফেললো। এখন আমাদেরকে কোশ্চেন বলছে এই বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? এটাকে পারবো না আমরা? অবশ্যই পারবো, আমাদের তো শেষ, আমরা তো বুঝেই ফেলছি যে কি তৈরি হবে, ক্যালসিয়াম ক্লোরাইড, লবণ তৈরি হবে। বলছে স্ল্যাক লাইম হিসেবে পরিচিত কোনটি? স্ল্যাক লাইম বা স্ল্যাক লাইম আমরা বলি, এই হিসেবে আমাদের পরিচিত থাকে হচ্ছে আমাদের ক্যালসিয়াম হাইড্রক্সাইড বা কুইক লাইম বা লাইম ওয়াটার, যাই বলো না কেন, এই সবগুলোই হচ্ছে আমাদের কি? ক্যালসিয়াম হাইড্রক্সাইড। তারপর কি বলছে দেখো তো, বলছে CaO প্লাস A, সেখান থেকে তৈরি করে CaSO4 প্লাস পানি। এটা আমরা একটু আগেও দেখে আসছিলাম যে A হচ্ছে আমাদের কি? H2SO4। কি হবে? H2SO4। তাহলে এখন চলো, তাহলে বলছে বিক্রিয়ায় A চিহ্নিত যৌগের নাম কি? A চিহ্নিত যৌগের নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তারপরে কি বলছে যে A চিহ্নিত যৌগটি ব্যবহৃত হয়। তাহলে A চিহ্নিত যে যৌগটা আছে সেটা কোথায় ব্যবহৃত হয়? আমাদের রাসায়নিক সার তৈরিতে আর হচ্ছে ব্যাটারি তৈরিতে। তার মানে কি হবে? এটার অ্যান্সার হবে আমাদের 2 আর 3। ওকে, তাহলে নেক্সট কোশ্চেনটা দেখি আমরা। বলছে কোনটি টেবিল লবণ নামে পরিচিত? টেবিল লবণ বলতে এটাকে আমরা বলি হচ্ছে টেবিল সল্ট, হ্যাঁ, মানে খাবার লবণ, যেটাকে আমরা খাই। খাই হচ্ছে কোথাকে? আমরা খাই সোডিয়াম ক্লোরাইডকে। তাহলে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আমাদের টেবিল সল্ট। সোডিয়াম কার্বনেট এটা আসলে সল্ট না, বা সল্ট হলেও এটা আমরা তেমন একটা ইউজ করি না, এটা আমাদের পরবর্তীতে হচ্ছে প্রডিউস হয় আর কি। তারপরে হচ্ছে আমাদের সোডিয়াম গ্লুটামেট, সোডিয়াম গ্লুটামেটকে আমরা বলি হচ্ছে আমাদের যে টেস্টিং সল্ট আছে সেটা, এটার নাম হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট, এটা আমার টেস্টিং সল্ট। এবং সোডিয়াম স্টিয়ারেট, সোডিয়াম স্টিয়ারেট হচ্ছে আমার একটা সল্ট। এটা আমার কি করি? এই স্টিয়ারেট দিয়ে আমরা হচ্ছে সাবান তৈরি করতে পারি। ওকে, আচ্ছা, তাহলে এটার আনসার হচ্ছে আমার কি? ক। তারপর নেক্সট কোশ্চেন বলছে সোডিয়াম স্টিয়ারেটের সংকেত কি? এই সংকেতটা একদম ভালোভাবে মুখস্থ রাখবা। এটা হচ্ছে আমার সোডিয়াম স্টিয়ারেট, C17H35COONA, C17H35COONA, এটাকে আমি বলি আমার কি? এটা হচ্ছে আমার সোডিয়াম স্টিয়ারেট। তারপরে এই যে ক নম্বরটা আছে কপার সালফেট 5 অণু পানি, এটার নাম হচ্ছে তুতে। এটার নাম কি? এটার নাম হচ্ছে তুতে। তাহলে এই স্ট্রাকচারটাই যদি আমার এখানেই হয়, তাহলে এই পার্টটা হচ্ছে আমার স্টিয়ারেট পার্ট। তাহলে আমার যখন পটাশিয়াম থাকবে তখন আমি বলবো পটাশিয়াম স্টিয়ারেট, যখন সোডিয়াম থাকবে তখন আমি বলবো সোডিয়াম স্টিয়ারেট। ওকে, আচ্ছা, আর এটা হচ্ছে আমার সোডিয়াম কার্বনেট 10 অণু পানি। তাহলে আমার অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে গ। তো এরই মাধ্যমে আমরা মোটামুটি আমাদের অ্যাসিড বেজের যে চ্যাপ্টারটা ছিল, আমাদের 7th চ্যাপ্টার, আমরা মোটামুটি ওটা কমপ্লিট করে ফেলছি। তো
এরপরও যদি তোমাদের এই চ্যাপ্টারে কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে সেটা জানাতে পারো, আর যদি এগুলোই পড়ো, জাস্ট এগুলো পড়লে মোটামুটি তুমি হচ্ছে শেষ করে ফেলতে পারবা। ওকে, আচ্ছা, তো চলো আমরা কয়েকটা অ্যাসিডের নাম, আমাদের মুস্তাফিজ বলেছিল যে কয়েকটা অ্যাসিডের নাম লিখে দিতে, আমি একটু দিচ্ছি। হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, তারপরে হচ্ছে ফসফরিক অ্যাসিড, তারপরে আছে আমাদের নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক, ফসফরিক, হাইড্রোক্লোরিক, সালফিউরিক, ফসফরিক, নাইট্রিক, তারপরে আছে আমার কার্বনিক। ওকে, তারপর এখান থেকে পড়বা তুমি হচ্ছে ইথানোইক। তাহলে সংকেত কি? হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত হচ্ছে HCl, সালফিউরিকের হচ্ছে H2SO4, ফসফরিক হচ্ছে H3PO4, নাইট্রিকের হচ্ছে HNO3, কার্বনিকের হচ্ছে H2CO3, আর ইথানোইক অ্যাসিড হচ্ছে CH3COOH। ওকে, মুস্তাফিজ তুমি কি ক্লাসে আসো? থাকলে দেখো ভাই একটা সুন্দর লিস্ট করে দিয়েছি, তোমরা এই 4-5টা অ্যাসিডের নাম মুখস্থ করলে ইনশাআল্লাহ এর বাইরে তোমাদের অ্যাসিড আসার সম্ভাবনা খুবই কম। ওকে, তো চলো আমরা আমাদের 11th চ্যাপ্টার যেটা আছে সেটা শুরু করি। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি তড়িৎ নিয়ে। হ্যাঁ, তো আমরা মোটামুটি চেষ্টা করব এই চ্যাপ্টারটা যদি ইজিলি বোঝানো যায়। তো এখানে প্রথম কোশ্চেনটা যেটা আছে যে নিচের কোনটি একমুখী সুইচের প্রতীক? তাহলে আমাদের কিছু প্রতীক আছে, হ্যাঁ, এই প্রতীকগুলো আমাদের পড়তে হয়। তাহলে একমুখী সুইচের প্রতীক, তাহলে ক নম্বরে যে প্রতীকটা আছে এটা হচ্ছে আমার ব্যাটারি বা কোষ। এই প্রতীকটা কিসের? এই প্রতীকটা হচ্ছে আমার কোষের। এই যে প্রতীকটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমার একমুখী সুইচের প্রতীক। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। এবং গ নম্বর যেটা, এই প্রতীকটা কিছু না, যদি আমাদের প্রতীকটা এরকম থাকতো তাহলে হচ্ছে সেটা আমার মিন করতো এসি তড়িৎ উৎস। হ্যাঁ, আর যদি ধরো এই যে এখানে দিয়ে একটা লাইন যাচ্ছে, তার মানে এটা আমি বলবো যে প্রথম সংযুক্ত তার। এটা কি আমার প্রথম সংযুক্ত তার। তাহলে আমার যেহেতু সুইচের প্রতীক হচ্ছে 2 নম্বরটা, তাই আমার অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে হচ্ছে খ। তারপর হচ্ছে কোনটি রোধের প্রতীক? তাহলে রোধ বলতে আমরা বেসিক্যালি কি বোঝাই? তাহলে এটা তো আমাদের কোষ, আমরা কোষ এটাতে পেয়ে গেলাম। তারপরে হচ্ছে এটা মূলত আমাদের কোনো প্রচলিত প্রতীক নির্দেশ করে না। আর এটা হচ্ছে আমার ধরো রোধ আছে, বাট এটা হচ্ছে আমার পরিবর্তনশীল রোধ। ঠিক আছে, কি রোধ? পরিবর্তনশীল রোধ। এবং বেসিক্যালি সিম্পল রোধ বলতে আমি বোঝাই হচ্ছে এইটা, যে একটা তার আর এখানে কিছু একটা যুক্ত আছে যেটা কি আমার বেসিক্যালি রোধের ভূমিকা পালন করে। তাহলে আমার রোধের প্রতীক কোনটা হবে? আমার রোধের প্রতীক হবে হচ্ছে ঘ। ওকে, নেক্সট কোশ্চেনে বলছে নিচের কোনটি চাবির প্রতীক? নিচের কোনটি চাবির প্রতীক? তো চলো আমরা একটু দেখি। ধরো এটা হচ্ছে আমার অ্যামিটার, এটা হচ্ছে আমার ভোল্টামিটার, এবং এটা হচ্ছে আমার রোধ। তাহলে চাবি কোনটা? চাবি থাকলো আমার এটা বাকি। তাহলে এটা হচ্ছে আমার চাবি। যখন এটাকে আমি কানেক্ট করে দিব তখন মানে কি চাবি বন্ধ, আর যখন খুলে রাখবো তখন হচ্ছে চাবি খোলা। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার কি? চাবির প্রতীক হচ্ছে আমার গ। তারপর দেখো বলছে বাসাবাড়িতে জীবন্ত তারে বৈদ্যুতিক ভোল্টেজ কত? জীবন্ত তার বলতে যে তারগুলো আমাদের বিদ্যুৎ পরিবহন করে সেই তারগুলো, এই তারগুলোতে ভোল্টেজ কত থাকে এটা আমাদেরকে বের করতে বলছে। ঠিক আছে, তো আমাদের যেই দেশের যেই সাপ্লাই, বিদ্যুৎ সাপ্লাই, সেই বিদ্যুৎ সাপ্লাই আমাদের ভোল্টেজ থাকে হচ্ছে 220 ভোল্ট। কত? 220 ভোল্ট বা 220 ভোল্ট। এটা একদম সবাই মনে রাখবা। আমাদের বাসাবাড়িতে যে বিদ্যুৎগুলো সাপ্লাই হয় সেখানকার ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট। এবং যেই মেইন যে তারটা, যে তার দিয়ে আমাদের বিদ্যুৎটা আসে আমাদের তোমার হচ্ছে এই ট্রান্সমিটারগুলোতে, সেখানে মোটামুটি প্রায় অ্যারাউন্ড 11,000-এর মতো ভোল্টেজ থাকে। ঠিক আছে, ওকে। তো তারপরে চলো পরবর্তী কোশ্চেন বলছে 1.5 ভোল্টের 4টি ব্যাটারি সিরিজ সংযোগ। তাহলে এখন আমাদের বুঝতে হবে সংযোগ কত প্রকার। তাহলে সংযোগ আমরা যদি ব্যাটারি সংযোগ দেই বা রোধী সংযোগ দেই তাহলে সংযোগটা কত প্রকারের? সংযোগ হচ্ছে 2 প্রকারের। একটাকে আমরা বলি শ্রেণী বা সিরিজ বা শ্রেণী, আর একটা সংযোগ হচ্ছে আমার সমান্তরাল অথবা কি
প্যারালাল। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে আমার কি সিরিজ বা শ্রেণী সংযোগ, আর একটা হচ্ছে সমান্তরাল বা প্যারালাল সংযোগ। তাহলে শ্রেণী সংযোগ মানে কি? শ্রেণী সংযোগ মানে আমি যদি ব্যাটারির কথা চিন্তা করি, তার মানে কি একটার পর একটা তোমার হচ্ছে সাজানো আছে, এটা হচ্ছে ব্যাটারির শ্রেণী সংযোগ। আর যদি সমান্তরাল সংযোগের কথা বলি ভাই, এটা কেমন হবে? এটা আমি বলতে পারবো কি একটা সমান্তরাল সংযোগ। তাহলে যখন শ্রেণী সংযোগ হয় তখন আমরা যা করি, ব্যাটারির যতগুলো কোষ আছে সবগুলোর বিভবকে একবারে যোগ করে দিই। আর যখন সমান্তরাল হয় তখন আমাদের যদি এটা হয় আমাদের তোমার হচ্ছে এ, এটা যদি হয় বি এবং এটা যদি হয় সি, তখন আমাদের তোমার মোট যে ভোল্টেজ সেটা হবে 1/a প্লাস 1/b প্লাস 1/c ইনভার্স 1। ওকে, তো এই যে জিনিস তোমরা একটু মনে রাখবা। তাহলে বলছে 1.5 ভোল্টের 4টি ব্যাটারি যদি আমরা সিরিজে সংযুক্ত করি তাহলে আমরা কি করব, সবগুলো ভোল্টেজকে যোগ করে দিব। তাহলে ধরো আমাদের 4টা ভোল্টেজ, একটা হচ্ছে 1.5, আরও একটা 1.5, আরও একটা 1.5, শেষে আরও একটা 1.5। তাহলে 1.5 করে কটা আছে? 4টা আছে। তাহলে মোট ভোল্টেজ কত হবে? মোট ভোল্টেজ হবে কত? 6 ভোল্ট। ওকে, কত ভোল্ট? 6 ভোল্ট। তাহলে এটা অ্যান্সার কত হবে ভাইয়া? অ্যান্সার হচ্ছে ঘ। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ঘ। ওকে, তো আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো। তারপরে চলো আমাদের নেক্সট কোশ্চেন বলছে হিটারের জন্য কত অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার দরকার হয়? হিটারের জন্য কত অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার দরকার হয়? এটা একদম মুখস্থ মান, আমাদের 15 অ্যাম্পিয়ার। হিটারের জন্য আমাদের 15 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার দরকার হবে। এটা হচ্ছে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে আমার গ। তাহলে আমি আরও কিছু যন্ত্রের জন্য তোমার লিখে দেই, আর দু একটা যন্ত্র যেগুলোর জন্য আমরা রাখি, যেমন তোমার হচ্ছে লাইটের জন্য আমার লাগবে কত? লাইটের জন্য লাগে আমার হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তারপরে আমি যদি হচ্ছে ফ্যানের কথা বলি, যেগুলো আমাদের সচরাচর আছে আর কি, ফ্যানের জন্য আমার লাগবে হচ্ছে 10 অ্যাম্পিয়ার। তারপরে হচ্ছে আমি যদি তোমার সকেটের কথা বলি বা প্লাগ সকেট যেগুলো আছে, এই প্লাগ সকেটের জন্য আমার লাগে হচ্ছে 30 অ্যাম্পিয়ার। কত লাগে? 30 অ্যাম্পিয়ার। ওকে, তো সবগুলোর পাশাপাশি তোমরা এই তিনটাও একটু দেখে রাখবা। তারপরে বলছে নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? তাহলে আমাদের সবার আগে জানতে হবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা কি। কি জানতে হবে? তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা কি? হ্যাঁ, তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে সেই পদার্থগুলো যারা তাদের বিশ্লেষিত অবস্থায় বা পানিতে দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। তাহলে পানিতে তোমার হচ্ছে দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে গেলে তাদেরকে আয়নে বিভাজিত হতে হয়। কিসে বিভাজিত হতে হয়? আয়নে বিভাজিত হতে হয়। তাহলে NH3 যে আছে এটা হচ্ছে অ্যামোনিয়া, এটা একটা ক্ষার, তা হওয়া সত্ত্বেও সে পানিতে কখনোই আয়ন তৈরি করে না। তারপরে CH4ও কখনো পানিতে আয়ন তৈরি করে না, এবং ক্যালসিয়াম কার্বনেট আয়ন তৈরি করলেও এটা হচ্ছে আমার কি একটা সলিড স্টেটে থাকে। ঠিক আছে, সো সেদিক থেকে তোমার হচ্ছে বিদ্যুৎ পরিবহন করার সম্ভাবনা খুব কম। এবং কপার সালফেট যে আছে সে যখন ভাঙে তখন এই যে কপার সালফেট ভেঙে তৈরি করে কপার 2+ আর হচ্ছে সালফেট 2-। এই যে 2+ আর 2- যখন তারা তৈরি করে আয়ন, তখন এই আয়নটা চলে যায় ক্যাটায়নে, এই আয়নটা চলে যায় অ্যানায়নে বা ক্যাথোডে, এটা চলে যায় কোথায়? অ্যানোডে। তাহলে এটা কোথায় যাবে? ক্যাথোডে। এবং এটা যাবে কোথায়? অ্যানোডে। তাহলে অ্যানোডে যে সে ইলেকট্রন ত্যাগ করবে, ক্যাথোডে যে ইলেকট্রন গ্রহণ করবে, করার মাধ্যমে ইলেকট্রনের আদান প্রদান হবে, এবং ইলেকট্রনের আদান প্রদান হওয়ার মাধ্যমে তারা কি করবে? তড়িৎ পরিবহন করবে। সো আমরা এখানে এদেরকে বলতে পারবো কি? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তারপরের কোশ্চেন বলছে, দেখো যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোনো ধাতুর উপর সুবিধা মতো অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়াকে কি বলে? তাহলে আমরা যখন তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াকে ব্যবহার করব এবং ব্যবহার করে একটা ধাতুর উপরে অন্য কোনো ধাতুর প্রলেপ দিব, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন। কি বলি? ইলেকট্রোপ্লেটিং অথবা কি তড়িৎ প্রলেপন। ওকে, তারপর আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে রিফা চকচকে ধাতুর নেমপ্লেট বানাতে চায়। তার মানে ধাতুর উপরে সে কি করবে? কিছু চকচকে পদার্থ দিয়ে তার নামটা লিখবে, নেমপ্লেট বানাতে চায়। সে নিচের কোন পদ্ধতি অবলম্বন করবে? সে নিচের কোন পদ্ধতি অবলম্বন
করবে। তাহলে দেখো আমাদের যে পদ্ধতিগুলো আছে এই পদ্ধতিগুলো নিয়ে আমরা একটু কি কথা বলি, তাহলে আমরা মোটামুটি একটা গ্রস আইডিয়া পেয়ে যাব যে কোন কোন পদ্ধতি নিয়ে আমরা কথা বলতেছি। ওকে, আচ্ছা, তাহলে আমরা এর আগে কথা বলে আসছি কি নিয়ে, আমরা এর আগে কথা বলে আসছি কি তড়িৎ প্রলেপন নিয়ে। তড়িৎ প্রলেপন কি ছিল আমার? তড়িৎ প্রলেপন ছিল যে আমি একটা ধাতুর উপরে আরেকটা ধাতু দিয়ে প্রলেপ দিব, এটা হচ্ছে আমার তড়িৎ প্রলেপন। তারপরে এখানে আছে কি ধাতু নিষ্কাশন। তাহলে ভাই দেখো তো ধাতু নিষ্কাশন মানে কি, আমি যে পদ্ধতিতে ধাতুটাকে কি করতে পারবো, মুক্ত করতে পারবো। তাহলে আমার নেমপ্লেট বানাইতে কি ধাতু মুক্ত করতে হবে? মুক্ত করতে হবে না। তারপরে আসো ধাতু শোধন, মানে ধাতু যদি অপরিশোধিত অবস্থায় থাকে বা ধাতুর সাথে যদি কোনো প্রকারের তোমার হচ্ছে ওয়েস্টেজ যেগুলো আছে বা অপ্রয়োজনীয় বর্জ্য যদি মিশ্রিত থাকে, তখন সেই ধাতু শোধন পদ্ধতিতে সেই ধাতুটাকে আমাদের কি করতে হয়, বিশুদ্ধ করতে হয়। তারপরে আছে আমার তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ মানে কি? তড়িৎ বিশ্লেষণ মানে হচ্ছে যৌগগুলো পানিতে বিয়োজিত হওয়ার মাধ্যমে তোমার হচ্ছে কি করবে, ইলেকট্রন যে পাস হবে এই ইলেকট্রনের পাসিং এর মাধ্যমে সে কি তড়িৎ প্রবাহিত করবে, সেটাকে আমি তড়িৎ বিশ্লেষণ বলতে পারি। বা তোমার হচ্ছে কারেন্ট ফ্লো দিয়ে তোমার ধাতু কি বলে একটা পদার্থকে তার ক্যাটায়ন এবং করসপন্ডেন্ট অ্যানায়নে ভাগ করে সেখানে যেই তোমার হচ্ছে ইলেকট্রনের ফ্লোটা তৈরি করা হয় সেটাকে আমরা তড়িৎ বিশ্লেষণ বলি। তারপরে আসো তড়িৎ মুদ্রণ। হ্যাঁ, তো এই তড়িৎ মুদ্রণ পদ্ধতিতে আমরা কি করি, আমরা একটা ধাতুর উপরে আর একটা চকচকে ধাতু দিয়ে কিছু একটা লিখি বা কোনো কিছু মুদ্রণ করি। ঠিক আছে, তাহলে রিফা কি করতে চায়, তার একটা নেম প্লেট বানাতে চায়। তাহলে নেম প্লেট বানাতে গেলে আমাদের কি করতে হবে, ওই ধাতুর উপরে অন্য একটা চকচকে ধাতু দিয়ে কিছু একটা কি করতে হবে, মুদ্রণ করতে হবে বা লিখতে হবে। সো আমাদের অ্যান্সারটা আমরা কি বলতে পারবো, আমরা বলতে পারবো তড়িৎ মুদ্রণ। আমাদের অ্যান্সার কি হবে, আমাদের অ্যান্সার হবে ঘ। ওকে, এখানে তোমাদের শিপন স্যার আমাদেরকে কমেন্ট করেছেন যে স্যার আমাকে 10,000 টাকা দেন। ঠিক আছে, আপনার বিলটা আমরা সংসদে উত্থাপন করব এবার, যদি মাননীয় স্পিকার আমাদের এই বিলটাকে অ্যাগ্রি করেন, যদি সংসদে হা ভোট জয়যুক্ত হয়, তাহলে ইনশাল্লাহ আপনার এই বিলটা আমরা পরবর্তীতে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা এটাকে বিল আকারে আমরা সংসদে উত্থাপন করতেছি, নেক্সট অধিবেশনে আমরা এটাকে বিল আকারে সংসদে প্রস্তাব করব। ওকে, আচ্ছা, নাম্বার 37 বলছে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কি হয়, এটা আমরা একটু খেয়াল করব। দেখো যে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমি কি করতে পারি। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমার আকরিক থেকে ধাতু নিষ্কাশন করা হয়। তার মানে আমি যদি ধাতুর কোনো বা কোনো খনি থেকে যদি ধাতু পাই, সেটাকে কি আমি তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কি করতে পারবো, নিষ্কাশন করতে পারবো। ঠিক আছে, ওকে। তারপরে বলছে তড়িৎ মুদ্রণ করা হয়। হ্যাঁ, তড়িৎ মুদ্রণ আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি অ্যাপ্লাই করি। তারপর বলছে তামার উপরে স্বর্ণের প্রলেপ দেওয়া, মানে ইলেকট্রোপ্লেটিং যেটা আছে সেটা আমরা কি করি, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতেই করে থাকি। তার মানে আমার অ্যান্সার হবে কি, আমার অ্যান্সার হবে হচ্ছে ঘ। এখানে যতগুলো কাজ আছে সবগুলোই আমি আমার তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি অ্যাপ্লাই করে সম্পন্ন করে থাকি। ওকে, তারপর দেখো বলছে 1 মেগাওয়াট সমান কোনটি। তাহলে 1 মেগা তুমি যেখানেই দেখবা তুমি মেগা মানেই ভাববা 10-এর উপরে পাওয়ার কত, 6। 10-এর উপরে পাওয়ার কত, 10-এর উপরে পাওয়ার হচ্ছে 6। তার মানে 1 মেগাওয়াট মানে আমার হবে 10⁶ বা 10-এর উপরে ঘাত হবে 6 ওয়াট। ওকে, আচ্ছা, তারপরে বলো যে 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল। তো চলো এটা একটু তোমাদেরকে আমি ম্যাথ করে বোঝাই দিচ্ছি। 1 কিলোওয়াট ঘন্টা, তাহলে দেখো আমাদের লিখছে 1 কিলোওয়াট ঘন্টা। তাহলে কিলো মানে কত ভাইয়া, 1000। তার মানে 1 কিলোওয়াট মানে আমি পাবো 1000 ওয়াট। কত, 1000 ওয়াট। তাহলে 1 কিলোওয়াট মানে আমার 1000 ওয়াট। এর সাথে কি আছে আমার, ঘন্টা, মানে 1 ঘন্টা যুক্ত আছে। তাহলে 1 ঘন্টা যদি আমি 1 ঘন্টাকে যদি সেকেন্ডে নিতে চাই, কত আসে আমার, 3600 সেকেন্ড বা 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। তাহলে এখান থেকে আমি পাবো এই 1 দিয়ে 36কে গুণ করো, 36, এখানে 3টা শূন্য, এখানে 2টা শূন্য, মোট 5টা শূন্য, 3 4 5। এটাকে যদি আমি তোমার হচ্ছে সায়েন্টিফিক ওয়েতে লিখতে চাই, তাহলে আমার হবে 3.6 ইন্টু 10-এর উপরে পাওয়ার হবে কত, পাওয়ার হবে হচ্ছে 6। তাহলে দেখো তো 10-এর উপরে পাওয়ার 5 7 8 কত হবে, 10⁶। আর আমার যেহেতু এটা একটা কাজ, তাই এর একক কি হবে, এর একক হবে হচ্ছে আমার জুল। ওকে, আচ্ছা, আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আমার এটার আনসার হবে কি, আমার রাইট আনসার হচ্ছে খ। তারপর দেখো 40 নম্বর কোশ্চেন বলছে যে কোন এককে আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করি। কোন এককে আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করি। আমাদের বিদ্যুৎ বিলগুলো সবসময় আসে আমাদের কি কিলোওয়াট আওয়ার বা কিলোওয়াট ঘন্টাতে। ঠিক আছে,
তাহলে 1 কিলোওয়াট ঘন্টাকে আমরা ইভেনচুয়ালি 1 ইউনিট বলি। 1 ইউনিট বলি। তোমরা বলো না যে 1 ইউনিট বিদ্যুতের দাম 4 টাকা 5 টাকা 7 টাকা, ওই 1 কিলোওয়াট ঘন্টাকে আমরা ইভেনচুয়ালি 1 ইউনিট বলি এবং ওইটার দামই আমরা ধার্য করি। তারপর দেখো বলছে এনার্জি সেভিং বাল্বে কি পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হয়। এনার্জি সেভিং বাল্ব আমাদের জন্য 20 to 80% পর্যন্ত এনার্জি সেভ করতে পারে। তাহলে আমাদের অ্যান্সার কত? আমার অ্যান্সার হচ্ছে ঘ। তাহলে এনার্জি সেভিং কি, আমার যে বিদ্যুৎটা সেটাকে তারা আমার বিদ্যুৎ বিল যে আছে সেই বিলটাকে বা বিদ্যুতের খরচটাকে 20 to 80% পর্যন্ত কি করবে? সেভ করে দিবে। ওকে, তো তারপর দেখো কি বলছে। আচ্ছা, এনার্জি সেভিং বাল্বে আমরা কোন গ্যাস ব্যবহার করি? তাহলে এনার্জি সেভিং বাল্ব যে আছে এই বাল্বে দেখবা যে ভিতরে একটা ফাঁকা স্তর থাকে। হ্যাঁ, এই ভিতরে যে ফাঁকা স্তরটা থাকে, এই ভিতরের ফাঁকা স্তরে আমরা একটা স্পেসিফিক গ্যাস দিই। আমরা এই ভিতরের ফাঁকা স্পেসগুলোতে তোমার হচ্ছে আর্গন দিয়ে পূর্ণ করে দিই। কি দিয়ে পূর্ণ করে দিই? আর্গন দিয়ে পূর্ণ করে দিই এবং এই গ্যাস লাইটগুলোতে হচ্ছে আর্গন গ্যাসই ইউজ হয়। তারপর চলো আমাদের আরো একটা কোয়েশ্চেন দেখো। এখানে আমাদের একটা চিত্র আছে যেখানে 1 2 3 তিনটা রোধ আছে সমান্তরালে এবং এখানে 1 2 3 তিনটা রোধ আছে আমাদের কি শ্রেণীতে। তো আমাদের ছবিগুলো খুব বেশি ক্লিয়ার আসে নাই, আমাদের রোধগুলোকে একটু করে নিতে হবে। তাহলে এই রোধটা হচ্ছে আমাদের 100, এটা হচ্ছে আমাদের 60 এবং এটা হচ্ছে আমাদের 40 এবং এখানেও ঠিক সেম, এখানেও আছে কত? এখানে একটা হচ্ছে 100, একটা হচ্ছে 60, একটা হচ্ছে 40। তাহলে বলছে চিত্র এক্স, এইটা হচ্ছে আমাদের চিত্র এক্স। এই চিত্র এক্সকে আমরা যদি 5 ঘন্টা চালাই, দৈনিক 5 ঘন্টা চালাই, তাহলে 1 মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়? 1 মাসে কত ইউনিট বিদ্যুৎ আমাদের সেখানে খরচ হবে? তাহলে এই যে চিত্র এক্স আছে, এখানে 3টা রোধ আছে, এই 3টা রোধ আমাদের সমান্তরালে আছে। তাহলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, তাদের জন্য আমার একটা তুল্য রোধ বের করতে হবে। তাহলে আমি যদি তুল্য রোধ বের করতে চাই, তাহলে আমার হবে 1/100, 1/60, 1/40, এটার উপরে কি ইনভার্স 1। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করে নিই, তাহলে একটু ক্যালকুলেশনটা করে নিচ্ছি একবারেই। তাহলে ধরো 1/60 0.1, তাহলে সাথে 0.1 যোগ দিব, তার সাথে যোগ দিব হচ্ছে 1/40। তাহলে 1/40 যদি আমি করি, তা আমার আসতেছে 0.1166, 1/40 প্লাস 0.1166। তাহলে আমার এখানে আসবে 0.1416। এটাকে আমি উল্টাই দিব, তাহলে আমার আসতেছে 1/0.1416, তাহলে আসবে 7.06, 7.06, বা যদি তুমি ধরো তাহলে 7 আকারে তুমি হচ্ছে ধরতে পারবা। ঠিক আছে, অথবা আমি যদি সায়েন্টিফিক ক্যালকুলেশনটি করে ফেলি, তাহলে আমার যে ইগুলো আছে, ধরো 1/100 যোগ আমার আসতেছে 1/60 যোগ আমার আসতেছে 1/40। ওকে, তারপর আমি কি করব? এটাকে আমি ইনভার্স করে দিব, তাহলে আমার 1 ডিভাইডেড বাই আমার অ্যান্সার। ওকে, তাহলে একটু ক্যালকুলেশনটা করি। হ্যাঁ, ফোন কাজ করে না কেন? ওকে, তাহলে হচ্ছে আমাদের 100, ওহো তো ক্যালকুলেটর আছে। ওকে, আমি ক্যালকুলেশনটা করে নিচ্ছি। দেখো 1/100 প্লাস 1/60 প্লাস 1/40, এটাকে আমি ইনভার্স করে দিব। এটাকে ইনভার্স করে দিলে আমার আসতেছে কত?
19.35। আমার তুল্যরোধ কত আসবে? আমার তুল্যরোধ আসবে হচ্ছে 19.35, ঠিক আছে? তাহলে আমার রোধ হচ্ছে এত ওহম। এবার আমি কি করব, আমি এটাকে চালাবো কতক্ষণ চালাবো? আমি এটাকে দৈনিক 5 ঘন্টা চালাবো। কয় ঘন্টা চালাবো? 5 ঘন্টা চালাবো। তাহলে 5 ঘন্টা যদি আমি চালাতে চাই, তাহলে এখানে আমি তোমার হচ্ছে আমার রোধ হচ্ছে এইটা, তার মানে এখানে আমার আর আছে। তো আমি যদি এখান থেকে শক্তি বের করতে চাই, তাহলে ডাব্লিউ বা এইচ যাই করি না কেন, আমার এখান থেকে ধরো আই স্কোয়ার আর টি এটা দিয়ে করতে হয়। তো আমার এখানে তো তোমার হচ্ছে কতটুকু কারেন্ট যাচ্ছে এটা হচ্ছে আমাদের এখানে দেয়া নাই, ঠিক আছে? সো কারেন্ট যেহেতু আমার দেয়া নাই, সো কারেন্ট বের করার ওয়েও আমার নাই, কারণ আমার এখানে বিদ্যুতের পরিমাণ যেটা সেটাও আমার বলে দেয়া নাই, বিদ্যুতের পরিমাণটা আমার বলে দেয়া নাই। আর যদি আমি এত ক্যালকুলেশন না করি, আমার এখানে যদি ডিরেক্ট আমি ওয়াট ধরে করে ফেলি, তাহলে দেখো, তাহলে আমরা ডিরেক্ট কি করবো, আমরা ডিরেক্ট ওয়াট ধরে করতেছি। তাহলে এটা হচ্ছে আমার 100 ওয়াট, এটা হচ্ছে আমার 60 ওয়াট, এটা হচ্ছে আমার 40 ওয়াট, ঠিক আছে? তাহলে এদেরকে আমি যদি 5 ঘন্টা চালাই, তাহলে এর হবে কত? ইন্টু 5, এর হবে ইন্টু 5, এর সাথে হবে ইন্টু 5, ঠিক আছে? তাহলে এখান থেকে ধরো তোমার যেই 5 দিয়ে 100কে গুণ করলে 500, 5 দিয়ে 60কে গুণ করলে 300, এবং এটাকে গুণ করলে আমি পাবো 200, ঠিক আছে? তাহলে 500, 300, 200 মিলে আমার মোট আসতেছে 1000 ওয়াট। কতক্ষণ আসতেছে? 1000 ওয়াট, ঠিক আছে? তাহলে আমি যদি 5 ঘন্টা চালাই দৈনিক, তাহলে আমার একদিনের ক্ষমতা কত আসতেছে? 1000 ওয়াট। তাহলে আমাকে কতদিন চালাইতে বলছে? আমাকে চালাইতে বলছে 30 দিন। তাহলে আমি কি করব, এই 1000কে 30 দিয়ে গুণ করে দিব। তাহলে আমার অ্যান্সার আসবে কত? আমার অ্যান্সার আসবে 30,000 কত ইউনিট? 30,000 ইউনিট বা 30,000 ওয়াট আওয়ার। ওকে, তাহলে 30,000 ইউনিট। ওকে, তাহলে আমাদের এটার অ্যান্সার কি হবে ভাইয়া? আমাদের অ্যান্সার হবে হচ্ছে গ। না, 30,000 ইউনিট, সরি একটু ভুল করছি। 30,000 ইউনিট, 30,000 ইউনিট না, 30,000 ওয়াট আওয়ার। তাহলে যদি ওয়াট আওয়ার হয়, এটাকে আমরা কি করবো? আমরা এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করলে আমার আসবে 30 কিলোওয়াট আওয়ার। তাহলে 1 কিলোওয়াট আওয়ার সমান কত ইউনিট? 1 কিলোওয়াট আওয়ার সমান হচ্ছে আমার 1 ইউনিট। তার মানে 30 কিলোওয়াট আওয়ার মানে আমার কত ইউনিট? আমার হচ্ছে 30 ইউনিট। তাহলে আমার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে খ। ওকে, তারপরে পরের কোশ্চেন কি বলছে দেখো। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমার খ। পরের কোশ্চেন বলছে যে চিত্র ওয়াই এর পি বাল্ব, চিত্র ওয়াই এর এই যে পি বাল্ব, তাহলে পি বাল্ব যদি আমরা পি বাল্বের তুলনায় অনুজ্জ্বলভাবে জ্বলবে কোনটা? চিত্র এক্স এর পি বাল্বের তুলনায় চিত্র ওয়াই এর পি বাল্বটি চিত্র তোমার হচ্ছে এক্স এর যে পি বাল্ব আছে তার থেকে তার তুলনায় অনুজ্জ্বলভাবে জ্বলবে, ঠিক আছে? হ্যাঁ, কেন জ্বলবে? কারণ এরা হচ্ছে ভাইয়া শ্রেণীতে আছে, এরা হচ্ছে সমান্তরালে আছে। যারা সমান্তরালে থাকে তারা কারেন্ট বেশি পাবে, এবং যারা শ্রেণীতে আছে তাদের মধ্যে কারেন্ট কি আসবে? ডিভাইড হয়ে একটু কম করে আসবে, এই জন্য তার উজ্জ্বলতার একটু পার্থক্য হবে। তারপরে বলছে যদি নষ্ট হয় তাহলে কিউ আর বাল্বদ্বয় বন্ধ হয়ে যাবে। তাহলে আমি যদি এই পি বাল্বটা কোনোভাবে নষ্ট হয়ে যায়, তার মানে তখন কিউ আর বাল্বটা কি হবে না? এটা জ্বলবে না। তারপরের গ নম্বর অপশনে বলছে যে জ্বালাতে একই বর্তনীর আর এর তুলনায় বেশি বিদ্যুৎ ব্যয় হবে। তাহলে আমরা যদি এই বাল্বটাকে জ্বালাই, তাহলে আর এর তুলনায় বেশি বিদ্যুৎ ব্যয় হবে না, আর এর তুলনায় বেশি বিদ্যুৎ ব্যয় হবে না। তার মানে আমার অ্যান্সার কি হবে? আমার অ্যান্সার হবে কত? ক, ঠিক আছে? আমার অ্যান্সার কি হবে? আমার অ্যান্সার হবে ক। ওকে, তো আশা করি তোমরা এটা সবাই বুঝতে পারছো। আমি এটা আরেকবার একটু বোঝাই। দেখো, আমার এখানে ছিল 100 ওয়াট, 60 ওয়াট, 40 ওয়াট। হ্যাঁ, তো এই ওয়াটগুলো আমি 5 ঘন্টা করে চালাচ্ছি। তাহলে 100 ওয়াটকে 5 ঘন্টা চালালে আমার শক্তি লাগতেছে 500 ওয়াট। তারপরে 60 ওয়াটকে 5 ঘন্টা চালাতে 300 ওয়াট, এবং পরবর্তীতে লাগতেছে 200 ওয়াট। তাহলে আমি দেখলাম আমার একদিনে মোট লাগে 1000 ওয়াট। কত ওয়াট? 1000 ওয়াট বা 1 কিলো ওয়াট, যেটাকে আমি 1 কিলো ওয়াট আওয়ার বলতে পারতেছি, 1 কিলো ওয়াট আওয়ার বলতে পারতেছি। তাহলে আমার 1 ইউনিট, তাহলে আমার একদিনে লাগবে 1 ইউনিট। তাহলে 30 দিনে কত লাগবে? 30 ইউনিট। ওকে, চলো তারপরে আমাদের কোশ্চেন, আমাদের আজকের লাস্ট কোশ্চেন। এখানে বলা আছে যে কোনটিতে ইউপিএস ব্যবহার করা হয়? আমাদের শুধুমাত্র যে কম্পিউটার আছে সেই কম্পিউটারে আমরা কি করি? আমরা হচ্ছে ইউপিএস ব্যবহার করি। বাল্বে আমরা ইউপিএস ব্যবহার করি না, এবং পাখা বা এসি কোনোটাতেই আমরা ইউপিএস ব্যবহার করি না। তাহলে আমাদের লাস্ট অ্যান্সার হবে হচ্ছে গ। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের তোমাদের জন্য এমসিকিউ।
হ্যাঁ, তো এখান থেকে আবার আমি বরাবরের মতো চেষ্টা করেছি যে অধ্যায় সবগুলো টপিক কভার করার জন্য। তো এগুলো এমসিকিউগুলো যদি তোমরা ভালোভাবে একটু প্র্যাকটিস করে ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাও এগুলোর উপরেই, তো আশা করি এখান থেকে তোমাদের বোর্ডের ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা ইনশাল্লাহ কমন পাবা এবং খুব ভালোভাবে এক্সাম দিয়ে আসতে পারবে। তো আজকেই তোমাদের এমসিকিউ লাস্ট একটা কোর্সের আমাদের শেষ ক্লাস আমার সাধারণ বিজ্ঞানের। আমার সাথে হয়তো তোমাদের আর দেখা হবে না এই বছর, তো সামনে কোনো দিন অন্য কোনো ক্লাস নিয়ে হয়তো তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। সবাই খুব ভালোভাবে পরীক্ষা দাও, একটা ভালো রেজাল্ট করে সামনের দিকে আগায় যাও। তোমরা ভাইয়ার জন্য দোয়া করবা। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ।